মার্লালি বললেন, এই সামান্য বিষয় নিয়ে আপনার আমার কাছে আসার প্রয়োজন ছিল না। বিয়ের লাইসেন্স তেমন জরুরি বিষয় নয়। ফিহা বললেন, আরেকটা জরুরি বিষয় আমার আলোচ্যসূচিতে আছে। আপনার কি সময় হবে? আমার সময়ের একটু টানাটানি হচ্ছে, তবে আপনার জন্য সময় বের করে নেব। আচ্ছা, মেন্টালিস্টদের উপর লেখা আরো কিছু বই পড়তে চাচ্ছি। কেন? যে বইটি দিয়েছেন সেটি অস্পষ্ট। সব বই কিন্তু অস্পষ্ট, এগুলো কিন্তু বিজ্ঞানের বই নয়। মেন্টালিস্টদের জীবনযাপন পদ্ধতি, এদের আচার অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো বই থাকে। শুনুন মোহাম্মদ ফিহা, আপনি যেভাবে কথা বলছেন তার থেকে মনে হতে পারে আমরা মানুষ নই, আমরা জন্তু বিশেষ। শুধু শুধু আপনি রাগ করছেন। আমি মোটেই রাগ করছি না। আপনাকে মেন্টালিস্ট সম্পর্কে আমি কোনো বই দিতে পারবো না। আপনি সমাজবিজ্ঞানী নন, আপনি তাত্ত্বিক পদার্থবিদ। বাজে কাজে সময় নষ্ট করবেন কেন? সবার কাজ নির্দিষ্ট করা আছে, আপনি আপনার কাজ করুন। ফিহা তীক্ষ্ণ গলায় বললেন, সবার সব কাজ তো আপনারা করিয়ে নিচ্ছেন। আমি জানতে চাচ্ছি আপনাদের কাজটা কি? আপনারা কি করেন? মাটির নিচে শহর বানিয়ে বাস করেন জানি, কিন্তু বেঁচে থাকা ছাড়া আর কি করেন? আমরা ভাবি। কি ভাবেন? পৃথিবীর মঙ্গল নিয়ে ভাবি, মানুষকে পরিচালনা করার সর্বোত্তম পন্থা নিয়ে ভাবি, ভবিষ্যৎ পৃথিবী কি করে সাজানো হবে তা নিয়ে ভাবি। ভবিষ্যৎ পৃথিবীতে আমাদের স্থান কোথায় আমার জানা নেই। শুনুন মোহাম্মদ ফিহা, আজ আপনি বিয়ে করেছেন, একটি তরুণী মেয়ে ঘরে আপনার জন্য অপেক্ষা করছে। আজ কেন বাজে তর্ক করে সময় নষ্ট করছেন? তার কাছে যান, যাবার পথে ফুল কিনে নিয়ে যাবেন। ফুলের দোকানে এত রাতে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে, আমি খুলবার ব্যবস্থা করছি। তার কোনো প্রয়োজন দেখছি না। আপনার প্রয়োজন নেই, কিন্তু মেয়েটির প্রয়োজন আছে। আপনারা মেন্টালিস্ট নন, আপনাদের এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। ফুল একজনের কাছে অর্থহীন, অন্যজনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ফিহা উঠে দাঁড়ালেন। মার্লালি বললেন, আমি দুঃখিত যে আপনি খানিকটা হলেও মন খারাপ করে যাচ্ছেন। আপনার মন ভালো করার জন্য কিছু কি করতে পারি? আমি আমার পালক বাবা মার সঙ্গে দেখা করতে চাই। তাও কি সম্ভব হবে? না, তা সম্ভব হবে না। তারা যদি গর্ভস্থ শহরে না থাকতেন তাহলে সম্ভব হতো। গর্ভস্থ শহর শুধুমাত্র মেন্টালিস্টদের জন্যই। সাধারণ মানুষ সেখানে গেলে শহর কি অসুখী হয়ে যাবে? সূচি অসুচির প্রশ্ন নয়, এটা হচ্ছে আইন। আইনের পেছনে যুক্তি থাকে। এই আইনের পেছনে যুক্তিটি কি? আমরা মানুষ হিসেবে আপনাদের থেকে অনেকখানি আলাদা। সহাবস্থান আমাদের পক্ষে সম্ভব নয় বলেই এই অবস্থা। আপনারা আমাদের সম্পর্কে যত কম জানবেন ততই মঙ্গল। আপনারা আমাদের সম্পর্কে সবকিছু জানবেন, আর আমরা কিছু জানবো না। আপনাদের সম্পর্কে জানা আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন নয়। আচ্ছা, আলোচনা যথেষ্ট হয়েছে। ফিহা, এখন বাড়ি যান। ফুলের দোকান কি খোলবার ব্যবস্থা করব? ফিহা জবাব না দিয়ে বের হয়ে গেলেন। রাস্তায় তেমন আলো নেই। ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থায় যে সমস্যা হয়েছিল সে সমস্যা এখনো কাটিয়ে ওঠা যায়নি। ফিহা হাঁটছেন অন্ধকারে। তীব্র হতাশাবোধ তাকে গ্রাস করতে শুরু করেছে। ফিরে এসেছে পুরনো অস্থিরতা। স্যার, তিনি চমকে তাকালেন। অন্ধকারে রাস্তায় পাশে বিশালদেহী একজন যুবক। আপনি কে? স্যার, আমি টহল পুলিশ। আপনি কোথায় যেতে চান বলুন, আমি আপনাকে পৌঁছে দেব। তার কোনো প্রয়োজন নেই, আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনার পেছনে পেছনে আসি আপনার কি অসুবিধা হবে? হ্যাঁ হবে, আমি একা হাঁটতেই পছন্দ করি। ভালো কথা। এরিন নামের একজন টহল পুলিশের সঙ্গে আমার পরিচয় ছিল, তাকে কি একটা খবর দিতে পারবেন? তাকে কি বলবেন যে আমি বিয়ে করেছি? এরিনকে খবর দেওয়া যাবে না স্যার। কেন? ঝড়ের রাতে সে মারা গেছে। রাস্তায় ডিউটি ছিল, রাস্তা ছেড়ে কোথাও আশ্রয় দেওয়ার অনুমতি ছিল না, কাজেই সে ঝড়ের সময় রাস্তায় দাঁড়িয়েছিল। প্রাণ বাঁচানোর জন্য সে কোথাও যেতে পারেনি। না, আমরা মানসিকভাবে নিয়ন্ত্রিত। ও আচ্ছা। ফিহা এগিয়ে চললেন। টহল পুলিশ দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে দেখছে তাকে। ফিহা রাত্রে খাবার শেষ করলেন নিঃশব্দে। নুহাস তার মুখোমুখি বসেছে, কিন্তু তার সঙ্গে তেমন কোনো কথাবার্তা হচ্ছে না। অন্যদিন খাবার টেবিলের আশেপাশে লিন এবং পাঠক দুজনেই থাকে, আজ তারা নেই। নুহাস বলল, আপনার খাবারে লবণের সমস্যা হয়ে বলে শুনেছি। লবণ কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনাকে অসম্ভব চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত না, আমার মন খারাপ হয়ে আছে। মেন্টালিস্টদের সঙ্গে দেখা হলেই আমার মন খারাপ হয়ে যায়। ওদের সঙ্গে দেখা না করলেই পারেন। দেখা না করো কি ওদের হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় আছে? এই মুহূর্তে আমরা দুজন যে কথা বলছি তা কি মেন্টালিস্টরা শুনছে না? নুহাস ক্ষীণ স্বরে বলল, খুব সম্ভব শুনছে। আমার প্রায় ইচ্ছা করে আমরা সাধারণ মানুষরা পৃথিবীর কোনো এক নির্জন প্রান্তে চলে যাই, আমাদের নিজেদের একটা দেশ হোক, স্বাধীন দেশ। নুহাস কঠিন গলায় বলল, এ জাতীয় কথা আর কখনো বলবেন না। যারা এই জাতীয় কথা বলছে বা ভেবেছে তাদের ভয়াবহ শাস্তির কথা আপনি কি জানেন না? ফিহা চুপ করে গেলেন। হ্যাঁ,
এই অপরাধের শাস্তির কথা তিনি জানেন। শাস্তি একটাই, জেল নয়, মৃত্যুদণ্ড নয়, মানসিকতা হরণ। অপরাধীর মাথা থেকে সমস্ত স্মৃতি নষ্ট করে দেওয়া হয়। অপরাধী তখন পৃথিবীতে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতোই হয়ে যায়। সে কিছুই জানবে না, সব তাকে নতুন করে শিখতে হবে। সে হাঁটতে শেখে, কথা বলতে শেখে। এই শাস্তির চেয়ে মৃত্যুদণ্ড অনেক সহজ শাস্তি। খাওয়া শেষ না করে ফিহা উঠে পড়লেন। তার আর খেতে ইচ্ছে করছে না। নুহাশ বলল, আপনার কি শরীর খারাপ করছে? না, তুমি ঘুমোতে যাও, আমি কাজ করব। কি কাজ করবেন? অঙ্কের একটা মডেল তৈরি করার চেষ্টা করছি, ওটা শেষ করব। আজ না করলে হয় না? না, হয় না নুহাশ, এই জিনিসটা আমার মাথায় ঘুরছে। এটা শেষ না করে অন্য কোনো কিছুই আমি মন দিতে পারবো না। আপনি যখন কাজ করবেন তখন আমি কি আপনার পাশে বসে থাকতে পারি? না, পারো না। তুমি রাগ করো না নুহাশ। আমি রাগ করিনি, তবে আপনাকে একটা কথা দিতে হবে। ফিহা বিস্মিত হয়ে বললেন, কি কথা? রাতে আপনি যখন ঘুমোতে আসবেন তখন আমি আপনাকে একটা গল্প পড়ে শোনাবো। অতি প্রাকৃত গল্পগুচ্ছ থেকে একটা গল্প। আপনাকে সেই গল্প শুনতে হবে। আমি কখন ঘুমাতে আসি তার কিন্তু ঠিক নেই। নুহাশ লজ্জিত গলায় বলল, যত রাতি হোক আমি জেগে থাকবো আপনার জন্য। ডাটা এন্ট্রির মাঝপথে আবারও বাধা পড়ল। কমিউনিকেটরে যোগাযোগ করলেন মারলালি। মহামতি ফিহা, কথা বলছি। গভীর রাতে আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। কি বলবেন বলুন। আপনি আপনার পালক বাবা মার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেই ব্যবস্থা করা হয়েছে। আপনি বলেছিলেন ব্যবস্থা করা যাবে না, এখন করা হয়েছে। এরা দুজনেই গুরুতর অসুস্থ, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। মৃত্যু পথযাত্রী মেন্টালিস্টদের শেষ ইচ্ছা পূর্ণ করা হয়। এরা দুজন আপনাকে দেখতে চাচ্ছেন। আপনি কি আসবেন? আমি এখনই আসছি। আপনার গেটের কাছে গাড়ি থাকবে। ফিয়া পাঠকের দিকে তাকালেন। পাঠক বলল, আমার মনে হয় আজ রাতে কাজটা করতে পারবো না। আমারও তাই মনে হচ্ছে। নুহাসের সঙ্গে খানিকটা সময় কাটাতে হবে। সে আমাকে কি এক গল্প শোনাবে। আপনি কখন ফিরবেন? বুঝতে পারছি না কতক্ষণ লাগবে। তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করব। এখন কটা বাজে? রাত 3টা। বের হওয়ার বেশি বাকি নেই। ফিহা বাড়ি থেকে বের হলেন। নুহাসকে কিছু বলে গেলেন না। 40 বছর পর ফিহা তার পালক পিতামাতাকে দেখলেন। ঘরে এই দুজন ছাড়া অন্য কেউ নেই। প্রশস্ত একটি খাটে দুজন বসে আছেন। দুজনকেই চূড়ান্ত রকমে অসুস্থ বলে মনে হচ্ছে। দেখেই মনে হচ্ছে এরা মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। মানুষ না কঙ্কাল। জলজলে চোখ ছাড়া এদের যেন কিছুই নেই। ঘর প্রায় অন্ধকার, অস্পষ্টভাবে সবকিছু চোখে আসে। ফিহা বললেন, আপনারা কেমন আছেন? দুজনকেই একসঙ্গে ফিহার দিকে তাকালেন। বৃদ্ধ হাতের ইশারায় ফিহাকে পাশে বসতে বললেন। ফিহা বললেন, আপনার কি কথা বলার মতো শক্তি আছে? দুজনেই একত্রে হ্যাঁ সূচক মাথা নাড়লেন, কিন্তু কোনো কথা বললেন না। ফিহা বললেন, আমার শৈশব আপনারা আপনাদের ভালোবাসা ডুবিয়ে দিয়েছিলেন। আপনাদের ছেড়ে চলে এলেও আমি সেই ভালোবাসার কথা ভুলিনি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটির নামকরণ করা হয়েছে আপনার নামে, মিরান ফাংশন। বৃদ্ধ মিরান আবার মাথা নাড়লেন, আবার হাত ইশারা করে পাশে বসতে বললেন। ফিহা বসলেন না, দাঁড়িয়ে রইলেন। দুজনকে দেখে তীব্র কষ্ট হচ্ছে। এতটা কষ্ট তার হবে তা কখনো কল্পনা করেননি। তার চোখ ভিজে উঠল। তিনি কোমল গলায় বললেন, যতদিন পদার্থবিদ্যা বেঁচে থাকবে আপনার নাম বেঁচে থাকবে। আমি আপনাদের ছেড়ে এসেছি, কিন্তু আপনাদের ভালোবাসার অমর্যাদা করিনি। আমি মেন্টালিস্টদের ঘৃণা করি, তারা আমাদের রোবট বানিয়ে রেখেছে। আপনারাও মেন্টালিস্ট, আমি আপনাদের ঘৃণা করি। কিন্তু কি? আপনাদের দুজনের প্রতি আমার ভালোবাসারও সীমা নেই। জানি। কি করে জানেন? আমরা মেন্টালিস্ট। আমরা দূর থেকে তোমার মন পড়তে পারি। 40 বছর ধরেই পড়ছি। 40 বছর ধরে তোমার মঙ্গল কামনা করছি। আপনাদের ধন্যবাদ। নুহাস মেয়েটি ভালো, তুমি সুখী হবে। আপনাদের আবারও ধন্যবাদ। আমরা তোমার স্ত্রীর জন্য ফুল আনিয়ে রেখেছি, ফুলগুলো নিয়ে যাও। অবশ্যই নিয়ে যাব। ফিহা লক্ষ্য করলেন খাটের একপাশে প্রচুর গোলাপ, টকটকে রক্তবর্ণের গোলাপ। ফিহার চোখ আবারও ভিজে উঠেছে। তুমি ছোটবেলায় যেসব খেলনা নিয়ে খেলতে তার কোনোটি আমরা নষ্ট করিনি। তুমি কি সেগুলো দেখতে চাও? না। বৃদ্ধা এবার কথা বললেন। অতি ক্ষীণ স্বরে বললেন, খুব ছোটবেলায় তুমি পিঠে ব্যথা পেয়েছিলে। ছোটবেলায় ক্ষত ছিন্ন ছিল, এখনো কি আছে? আছে। তুমি ছোটবেলায় বারবার ছুটে ছুটে আসতে, আমাকে বলতে, মা আমার ব্যথায় চুমু দিয়ে দাও। তোমার কি মনে আছে? জি আছে। তুমি যদি খুব লজ্জা না পাও তাহলে আমি সেখানে আরেকবার চুমু দিতে চাই। ফিহা গায়ের কাপড় খুললেন। তার কোনো রকম লজ্জা লাগলো না, বরং মনে হলো এই তো স্বাভাবিক। বৃদ্ধা গভীর আবেগে চুমু খেলেন। বৃদ্ধার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ফিহা বললেন, যাই। আরেকটু বস, আমার পাশে বস। ফিহা বসলেন। বৃদ্ধা বললেন, আমার হাত ধরে বস। পক্ষাঘাত হয়েছে, আমি হাত নাড়াতে পারি না, পারলে আমি তোমার হাত ধরতাম।
ফিহা বৃদ্ধের হাত ধরলেন। বৃদ্ধ বললেন, তুমি সময় সমীকরণের সমাধান করতে যাচ্ছ? হ্যাঁ। তুমি চাচ্ছ অতীতে ফিরে যেতে যাতে আদি মেন্টালিস্ট তৈরির এক্সপেরিমেন্ট কেউ করতে না পারে। আপনারা মেন্টালিস্ট, আমি কি ভাবছি তারা সবই আপনারা জানেন। হ্যাঁ জানি, কিন্তু তুমি জানো না তোমার চিন্তায় বড় ধরনের ভুল আছে। তুমি যেই মুহূর্তে সমাধান বের করবে সেই মুহূর্তে মেন্টালিস্টরা তা জেনে যাবে। অতীতে তুমি যেতে পারবে না ফিহা, তোমাকে যেতে দেওয়া হবে না। তোমার বিদ্যা কাজে লাগিয়ে একটা রোবট পাঠানো হবে, তাকে মেন্টালিস্ট তৈরির বিদ্যা শিখিয়ে দেওয়া হবে। এভাবেই চক্র সম্পন্ন হবে। আপনি কি নিশ্চিত? হ্যাঁ, চক্র ভাঙ্গা হবে না। তুমি যদি সময় সমীকরণ বের না করো তাহলে চক্র ভেঙে যাবে, অতীতে কেউ যেতে পারবে না, মেন্টালিস্ট তৈরি হবে না। চক্র সম্পূর্ণ করার জন্যই তোমাকে দরকার। ধর্মগ্রন্থে তা আছে। ধর্মগ্রন্থে কি আছে? ধর্মগ্রন্থে লেখা আছে, জ্ঞানী শত্রুদের প্রতি মমতা রাখিও, কারণ জ্ঞানী শত্রুরা জগতের মহৎ কর্ম সম্পাদন করে। তোমাদের মহাশত্রুর কারণেই তোমরা চক্র সম্পন্ন করবে। সে মিরানের পালক পুত্র, সে জ্ঞানী। ধর্মগ্রন্থে আমার উল্লেখ আছে বলেই কি মেন্টালিস্টরা আমাকে আলাদা করে দেখে? হ্যাঁ, তোমার জ্ঞান তাদের প্রয়োজন। তোমার জ্ঞান ছাড়া চক্র সম্পূর্ণ হবে না। ফিহা চুপ করে দাঁড়িয়ে রইলেন। বৃদ্ধা বললেন, আমরা দুজন সর্বশক্তি দিয়ে তোমার মস্তিষ্ক রক্ষা করে চলেছি, 40 বছর ধরেই করছি, যে কারণে এখনো কেউ তোমার মস্তিষ্ক থেকে কিছু জানে না। আমরা বেশি দিন বাঁচবো না, তখন সবাই জানবে। আমাদের যা বলার তোমাকে বললাম, এখন তুমি তোমার বিবেচনা অনুযায়ী কাজ করবে। ফিহা বললেন, আমি আপনাদের ভালোবাসি। জানি, ভালোবাসার কথা বলার প্রয়োজন হয় না। বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনে কাঁদতে লাগলেন। ফিহা দীর্ঘ সময় চুপচাপ বসে রইলেন, তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি যদি মারা যাই তাহলে চক্র ভেঙে যাবে, কারণ সময় সমীকরণ বের হবে না। বৃদ্ধ মিরান হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ফিহা বললেন, চক্র ভেঙে গেলে মেন্টালিস্ট তৈরি হবে না, মেন্টালিস্টদের বিষয়ে বই লেখা হবে না, মেন্টালিস্টদের যাবতীয় ধর্মগ্রন্থের সমস্ত লেখা মুছে যাবে। বৃদ্ধা এবং বৃদ্ধ দুজনেই হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমার যে হঠাৎ আপনাদের কাছে আসার ইচ্ছা হলো তার কারণ কি এই যে আপনারা আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি যেভাবে ভাঙতে চাচ্ছ সেভাবে তা সম্ভব নয়, এই কথাটি তোমাকে জানিয়ে দিতে চেয়েছিলাম। আপনারা চান চক্র ভেঙে যাক? চাই। এই চক্র অন্যায় চক্র। আপনাদের কাছে কি কোনো বিষ আছে? হ্যাঁ, আমরা জোগাড় করে রেখেছি। আমরা জানি তুমি চাইবে। বৃদ্ধা বিষের শিশি বের করে আনলেন। 10 বছর ধরে তারা এই শিশি আগলে রেখেছেন, এখন আর আগলে রাখার প্রয়োজন নেই। ফিহা বললেন, বিষের ক্রিয়া কতক্ষণ পর শুরু হবে? ঘন্টাখানেক লাগবে। ক্রিয়া করবে খুব ধীরে ধীরে, ব্যথা বোধ হবে না। আমরা তোমাকে ব্যথা পেতে দেব না, তুমি তোমার স্ত্রীর কাছে পৌঁছাতে পারবে। ফিহার হাতে এক রাস গোলাপ। বাড়ি ফিরছেন হেঁটে হেঁটে। বিষের ক্রিয়া শুরু হয়েছে, তিনি বুঝতে পারছেন তার চিন্তা চেতনা আচ্ছন্ন হয়ে আসছে, তবু গভীর আনন্দে তার মন পরিপূর্ণ। চক্র ভেঙে যাচ্ছে, ভয়ঙ্কর একটি চক্র ভেঙে যাচ্ছে। ফিহা দ্রুত পা টেনতে চেষ্টা করছেন, যে কারণেই হোক নুহাসের কাছে পৌঁছতে হবে। তার গল্পটির শুরুটা হলেও শুনতে হবে। মনে হয় ভোর হতে বেশি দেরি নেই, চারদিকে আলো হতে শুরু করেছে। ফিহার হাতের ফুলগুলো রাস্তায় পড়ে যাচ্ছে। তিনি দূরে ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছেন। কোত্থেকে আসছে এই ধ্বনি? রাস্তার মানুষ অবাক হয়ে দেখছে, ফুল বিছিয়ে বিছিয়ে একজন মানুষ এগিয়ে যাচ্ছে। সে পা ফেলছে এলোমেলো ভঙ্গিতে। অন্ধকারে মানুষটিকে চেনা যাচ্ছে না। যারা ফুল ছড়িয়ে এগিয়ে যায় তাদের চেনারও তেমন প্রয়োজন নেই।